আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। তো আমি কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য আমি যে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে জেনারেল ম্যাথ যেটি আছে সেটার বোর্ড প্রশ্নগুলো তোমাদের জন্য ধারাবাহিকভাবে একটি একটি করে সমাধান করে দেখাবো। তো সেই জন্য কিন্তু আমি আজকে হাজির হয়েছি কোভিডস ইনোভেশন ক্লাসরুমের পক্ষ থেকে। আমি মোহাম্মদ ইসলামুল কবির। তো ইতিপূর্বে কিন্তু আমি ঢাকা বোর্ড 2019-এর বীজগণিত এবং ত্রিকোণমিতির যেই অংশটি ছিল, আমি বলেছিলাম বীজগণিত একদিনে দেখিয়েছিলাম, ত্রিকোণমিতির একটি অঙ্ক দেখিয়েছিলাম, আর বলেছিলাম পরিমিতি থেকে যেই দুটি সৃজনশীল এসেছিল 2019 সালে, সেই দুটি নিয়ে একদিন আলোচনা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমি হাজির হয়েছি যে পরিমিতির যে দুটি অংশ আছে সেই দুটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক পরিমিতির অঙ্কটি। তোমরা এখন দেখতেছো যে তোমাদের জন্য যে 2019 সালের ঢাকা বোর্ডের একটি প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্ন নম্বর হচ্ছে 8। এটা হচ্ছে পরিমিতির একটি অংশ। তো দেখো, এখানে প্রশ্নটি হচ্ছে এমন যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 বর্গ সেন্টিমিটার, এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 36 সেন্টিমিটার। তো এই উদ্দীপকের ভিতরে কিন্তু একটি ইন্টারেস্টিং বিষয় আছে। কি বলতো, যে আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্রের মতো যদি কিনা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 7 সেন্টিমিটার কম হয়, তার মানে আয়তক্ষেত্র যা আছে সেখান থেকে দৈর্ঘ্যটা যদি আমরা 7 সেন্টিমিটার কমাই দিই তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান হয়ে যাবে, সেই ক্ষেত্রে বর্গক্ষেত্র হয়ে যাবে একটি অংশ। আরেকটি অংশ হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 36 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে প্রশ্ন বলেছে, দেখো যে একটি চাকা 200 পাই বা 200 পাই সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ক নম্বর প্রশ্ন। আর খ নম্বর বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করো, আর গ নম্বর বলেছে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তো ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে হলে কিন্তু আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের এক বাহুর মান বের করতে, দুই বাহুর মান লাগবে। যেহেতু দুইটা বাহু সমান থাকবে সেখানে আমরা দুইটা বাহু পেয়ে যাব এক বাহুর মান বের করলে, আর অপর একটি বাহু লাগবে, সেখানে আমরা পরিসীমা বের করতে পারবো। তো এখান থেকে বেসিক যেই জিনিসগুলো আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি, যে আমাদের ফার্স্ট অফ অল বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার কম হয় তাহলে কি হবে, বর্গক্ষেত্রে রূপান্তরিত হবে। তার মানে বিষয়টা এমন, দেখো যদি এটি একটি আয়তক্ষেত্র হয়, এই আয়তক্ষেত্রটি আমরা জানি না দৈর্ঘ্য আর প্রস্থ কত, যদি এখান থেকে 7 সেন্টিমিটার কমিয়ে আমরা এতটুকু করে দিই, দেখো এটি কিন্তু একটা বর্গক্ষেত্র হয়ে গেল এখান থেকে এতটুকু। তাহলে এখানে খ নম্বর প্রশ্নের ভিতরে এই দুটো বিষয় লুকিয়ে আছে। আর গ নম্বর বলেছে যে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল যা 540, এই 540 ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের যে সমদ্বিবাহু হবে, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে 4b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এখানে আমরা কিন্তু জানি। তো এটা গ যে সময় আছে সেই সময় আমরা আলোচনা করব। তো এখন একটু বিষয়টা চিন্তা করে দেখো যে এখানে আমাদের প্রশ্নে বলেছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540, মানে ক নম্বর প্রশ্নটা আমরা চলে যাই, যে একটি চাকা 200 পাই সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত, সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তো দেখো আমরা ক নম্বর প্রশ্নটা একটু করার চেষ্টা করি। তো এই ক নম্বরে কিন্তু আর একটা বিষয় আছে যে আমাদের চাকার ব্যাসার্ধ বের করতে বলেছে। তো চাকা জানে আমরা গোলাকার, সেক্ষেত্রে চাকা যদি এরকম হয়, দেখো এই চাকাটা যদি এদিকে একবার ঘুরে, তাহলে আমরা যদি এখান থেকে চিন্তা করি যে চাকাটা একবার ঘুরে এই পর্যন্ত এসেছে এবং এতটুকু গেছে, সেই ক্ষেত্রে কিন্তু চাকাটা এখান থেকে একবার ঘুরছে, মানে তার পরিধির সমান পথ অতিক্রম করেছে। সেই ক্ষেত্রে এখানে আমাদের চাকাটির ব্যাসার্ধ মানে এখান থেকে এতটুকু বের করতে হবে। তো এখানে আমরা দিয়েছে যে 10 বার ঘুরে যে 200 পাই সেন্টিমিটার যায়, তো চাকার পরিধি যদি নির্ণয় করতে হয় কয়বার ঘোরাতে হবে, একবার ঘোরাতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একবার ঘুরলে কত মিটার যায় বা কত কিলোমিটার যায় সেটা আমরা কিন্তু বের করব। তো দেখো অঙ্কটা এভাবে আমরা সমাধান করতে পারি যে ক নম্বর প্রশ্ন, যে চাকাটি
10 বার ঘুরে পথ অতিক্রম করে 200 পাই সেন্টিমিটার। 200 পাই সেন্টিমিটার। তাহলে একবার ঘুরলে আমাদের যেহেতু বের করতে হবে, একবার ঘুরলে চাকাটি অবশ্যই কোন পথ অতিক্রম করবে, তার মানে হচ্ছে ভাগ হবে 200 পাই ডিভাইডেড বাই হচ্ছে 10 সেন্টিমিটার। তো এখানে আমরা 0 কেটে দিলে আমাদের হয় কিন্তু 20 পাই সেন্টিমিটার। এটি কিন্তু একবার ঘুরে গেছে, তার মানে একবার যদি ঘোরে সেটি হচ্ছে পরিধির সমান পথ অতিক্রম করেছে। তার মানে 2 পাই আর আমরা যে পড়ে এসেছি বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বৃত্তের পরিধির সূত্র এখানে বসাতে পারি যে যদি বৃত্তের ব্যাসার্ধটা সমান আমরা 8 সেন্টিমিটার ধরে নিই, 8 সেন্টিমিটার, তাহলে আমাদের হবে যে চাকার পরিধি আমরা ধরে নিলাম, চাকার পরিধি সমান হচ্ছে 2 পাই আর। সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে 2 পাই আর সমান হচ্ছে কত, এই মানটা যে 20 পাই। এখান থেকে আমরা আর এর মান বের করব, তাহলে এখানে 2 পাই পাশে এসে ভাগ হয়ে যাবে, তো এখানে 2 পাই ভাগ হয়ে গেল। তাহলে কি হলো, পাই পাই কেটে গেল, আর এখানে 20কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের আর এর মান হয় 10 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতেই পারি চাকাটির ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। অতএব চাকাটির ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। তো শিক্ষার্থীবৃন্দ, বিষয়টা আমি আবার বোঝানোর চেষ্টা করছি তোমাদের যে একটি চাকা 200 পাই সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘোরে, তাহলে চাকাটির ব্যাসার্ধ বের করতে হবে। তো আমরা ব্যাসার্ধ জানি, বৃত্তের ব্যাসার্ধ দিয়ে কিন্তু একটি বৃত্ত অঙ্কন করা যায়, মানে চাকাটি যেহেতু বৃত্তাকার সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বৃত্তের সাথে তুলনা করে অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করেছি যে 10 বার ঘুরলে এত সেন্টিমিটার পথ অতিক্রম করে, সেই ক্ষেত্রে একবার ঘুরলে যায় এত। তো চাকাটি যেহেতু একবার ঘুরলে তার পরিধি সমান পথ অতিক্রম করবে, সেই ক্ষেত্রে চাকার পরিধি সমান কিন্তু এখানে আমরা পেয়েছি যে 20 পাই, আর আমরা এখানে ব্যাসার্ধ ধরে নিয়েছি, আর সেক্ষেত্রে পরিধি হচ্ছে 2 পাই আর। 2 পাই আর সমান আমাদের এটার মান হয়, সেখান থেকে কিন্তু আমরা আর এর মান 10 সেন্টিমিটার পেয়েছি। এটি কিন্তু হচ্ছে ক নম্বর প্রশ্ন। তো আশা করি ক নম্বর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি সরাসরি চলে যাব খ নম্বর প্রশ্ন। তো খ নম্বর প্রশ্নটা তোমরা দেখতেছো বোর্ডে, দেখো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, যেখানে আমাদের শর্ত আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 বর্গ সেন্টিমিটার, আর এর দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার কম হয় তাহলে সেটা হবে বর্গক্ষেত্র। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে যদি 7 সেন্টিমিটার কম হয়। তাহলে বিষয়টা এমন, দেখো যে খ নম্বর প্রশ্নটা এইভাবে করি যে আমরা ধরে নিলাম যে মনে করি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার আমরা ধরে নিলাম, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ হবে হচ্ছে y সেন্টিমিটার, এটি ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি পাই তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি পড়েছিলাম মনে আছে, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা লিখতেই পারি অতএব যে ক্ষেত্রফল x y, বা আমরা আরেকটু যদি এভাবে লিখি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যে অতএব আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান xy বর্গ সেন্টিমিটার। সেই ক্ষেত্রেটা বিষয় দেখো, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো তো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কিন্তু আমাদের দেওয়া আছে 540 বর্গ সেন্টিমিটার। সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতেই পারি যে এখানে আমরা যে এক্স ওয়াই সমান কিন্তু আমরা লিখতে পারবো হচ্ছে 540 বর্গ সেন্টিমিটার। এটা আমরা আবার 1 নম্বর সমীকরণ ধরবো অঙ্ক করার সুবিধার্থে। এখন প্রথম শর্ত এটা আমাদের গেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স ওয়াই সমান হচ্ছে 540। এখন আরেকটি শর্ত বলেছে দেখো যে এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হলে, এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হলে এটি বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে দ্বিতীয় শর্ত মতে আমরা কিন্তু এটা লিখতেই পারি যে এবং
দৈর্ঘ্য 7 মানে কি, দৈর্ঘ্য আমরা ধরেছিলাম এক্স, 7 কম মানে এখান থেকে 7 বিয়োগ হয়ে যাবে। যদি 7 সেন্টিমিটার কম হয় তাহলে এটা কি হওয়ার কথা ছিল, বর্গ, তার মানে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ একই রকম, সেক্ষেত্রে এটা কিন্তু 7 কম হলে সেটা প্রস্থের সমান হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস 7 সমান কি পেলাম, ওয়াই পেলাম। এই যে এটা আমরা যদি 2 নম্বর সমীকরণটা ধরি, তাহলে এখন দেখো আমরা 2 হতে যে ওয়াই পেলাম এটা আমরা 1 নম্বরে বসাই দেব, যে এখানে দেখো যে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ এটা ছিল, এটা যদি আমরা বসাই তাহলে আমাদের এমন হবে, দেখো যে এক্স এর জায়গায় এক্স বসে গেল আর ওয়াই এর জায়গায় আমরা বসাবো এক্স মাইনাস 7, আর এ পাশে আমাদের আছে হচ্ছে 540। এখান থেকে সমাধান করে আমরা এক্স এর মান বের করব। যেহেতু আমাদের বলেছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমাদের কিন্তু দৈর্ঘ্য ধরেছিলাম কি এক্স সেন্টিমিটার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্স এর মানটা বের করব। তো এখানে যেহেতু এক্স মাইনাস 7 এর সাথে কি আছে, এক্স গুণ আকার আছে, আমরা যদি গুণ করে দিই তাহলে হবে এক্স স্কোয়ার, আর 7 এর সাথে এক্স গুণ করলে হবে এখানে 7x, আর এই 540টা আমরা এই পাশে নিয়ে চলে আসলাম, সমানের সাইড চেঞ্জ করলাম, সেক্ষেত্রে আমাদের এখানে 0 হবে। এখন আসো এই পাশে যে কি দেখে মনে হচ্ছে, এটা মিডল টার্ম মনে হচ্ছে না, হ্যাঁ এটা আসলে মিডল টার্ম করা যাবে। তো মিডল টার্ম করতে হলে আমাদের এই 540কে দুটি সংখ্যায় বিভক্ত করতে হবে, যাদের গুণফল হবে 540, কিন্তু যোগ অথবা বিয়োগ করলে হবে 7। তো দেখো সহজে যদি আমরা এটা করি, সমাধান করি, তাহলে আমরা কিন্তু 27 আর হচ্ছে যদি আমরা এখানে 20 নিই, তাহলে 27 থেকে 20 বাদ দিলে আমাদের থাকে 7, আর 27 আর 20 গুণ করলে হয় 540। তো এখানে আমরা 540 রেখে দিলাম, সমান থাকে 0। তো মিডল টার্মের নিয়মে আমরা এই প্রথম দুটা থেকে যা কমন নিতে পারি, কি কমন নিতে পারি, এক্স, তাহলে দুটো এক্স থেকে আমাদের একটা এক্স থাকে মাইনাস 27x থেকে এক্স নিলে থাকবে হচ্ছে 27, আর এখান থেকে আমরা 20 কমন নিতে পারি, তাহলে এখানে বাকি থাকবে হচ্ছে এক্স, আর এই প্লাসে এই মাইনাসে গুণ হবে মাইনাস 540কে যদি 20 দিয়ে ভাগ করে দিই তাহলে ও আমাদের 27 সমান থাকবে 0। তাহলে আমরা এখান থেকে এক্স 27, কারণ হচ্ছে মিডল টার্মের নিয়মে আমরা যেই ব্র্যাকেটে দুটো একই রকম জিনিস আবার কমন নিতে পারি, তাহলে এখানে বাকি থাকে আমাদের এক্স প্লাস 20 সমান হচ্ছে 0। তোমরা ইতিপূর্বে জেনে থাকবে যে দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে সেটা পৃথক পৃথকভাবে আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি হয় এই অংশটুক সমান একবার 0 আর এই অংশটুক একবার সমান 0, তার মানে আছে x মাইনাস 27 সমান 0, অথবা এই পাশে থাকবে হচ্ছে x প্লাস 20 সমান 0। এখান থেকে আমরা দেখো x সমান পেতে পারি 27, আর এখান থেকে পেতে পারি x সমান হচ্ছে 20, সরি এখানে হবে x সমান হচ্ছে -20। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখো, এই জিনিসটা এই যে x এর মান বের হলো, x এর মানটা ছিল কি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য কখনো কি ঋণাত্মক হইতে পারে, এই মার্কারের দৈর্ঘ্যটা কখনো কি মাইনাস হবে, হবে না, কিন্তু সেই ক্ষেত্রে যদি দৈর্ঘ্যের মান কখনো মাইনাস হয় সেটা আমরা গ্রহণযোগ্য নিতে পারবো না। তো এখানে আমরা এখানে কিন্তু লিখেই দিতে পারি যে এটি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, যেহেতু দৈর্ঘ্য মাইনাস হয় না, দৈর্ঘ্য মাইনাস হয় না। আর এটি আমাদের তাহলে নির্ণয় কিন্তু হবে দৈর্ঘ্য, যেহেতু আমরা দৈর্ঘ্য সমান পেয়েছিলাম এক্স ধরেছিলাম, সেক্ষেত্রে আমরা এখন লিখব অতএব আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 27 সেন্টিমিটার। তো এটি গেল হচ্ছে এই শিক্ষার্থীবৃন্দ খ নম্বর প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছো, একেবারে সহজ বিষয়। আমি আবার বলতেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 সেন্টিমিটার আছে, আর এর দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার কম হয়ে যায় তাহলে এটা বর্গক্ষেত্র হবে। তো এখান থেকে আমাদের দৈর্ঘ্য বের করতে বলেছে। এখানে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা x ধরে নিয়েছি আর প্রস্থ y ধরে নিয়েছি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি হয়, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কিন্তু আমাদের ক্ষেত্রফল হবে। যেহেতু ক্ষেত্রফল 540 দেওয়া আছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা x y গুণ করে দিয়েছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ 540, এটি 1 নম্বর সমীকরণ ধরেছি। আর যেহেতু দ্বিতীয় শর্ত বলেছিল দৈর্ঘ্য 7 মিটার কম হলে
বর্গক্ষেত্র হয়ে যাবে, মানে দৈর্ঘ্যের সমান প্রস্থের সমান হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু x - 7 সমান আমরা y লিখেছি, এটা 2 নম্বর সমীকরণ। তো এই y এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি, দেওয়ার পর গুণ করে দেখো মিডল টার্ম করেছি, মিডল টার্ম করলে আমাদের দুইটা রাশির সমান গুণফল 0 আসছে, সেক্ষেত্রে একটি সমান 0 নিয়েছি, অপরটি সমান 0 নিয়েছি। এরপরে এখান থেকে x এর মান দেখো আমাদের 27 বের হয়েছে এবং x এর মান -20 হয়েছে। তো দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু এই 20 গ্রহণযোগ্য না। তাহলে আমাদের x এর মান থাকে কি 27, সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 27। এটি হচ্ছে কিন্তু আমাদের খ নম্বর প্রশ্ন উত্তর। এখন আমরা যে অঙ্কটি দেখব সেটি হচ্ছে গ নম্বর প্রশ্নটি। সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার আর ভূমি হচ্ছে b সেন্টিমিটার, 36 ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a² - b²। a স্কোয়ারের মানটা আমরা বের করব, সেই ক্ষেত্রে b এর মান হচ্ছে 36 এর উপরে রুট করলে আমাদের হয় হচ্ছে 36 এর উপর রুট করলে হচ্ছে 1296, 36 এর উপর রুট করলে 1296, 36 এর উপর রুট করলে হবে 1296, আর এখানে চারিপাশে যে ভাগ হয়ে গেল আর 18, 9 6 9 54, 9 যে ভাগ হয়ে গেল, তাহলে থাকবে হচ্ছে 60। পরে আমরা আবার মিডল টার্ম স্কোয়ার করে দিয়েছি, তাহলে এখানে থাকবে এই 4a² সমান a - 12 চলে যাবে, থাকবে হচ্ছে আমাদের যোগ করলে যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 1224, 1224কে আমরা যদি করি তাহলে 36 আর 34 গুণ করলে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা গ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি এমন আছে যে ত্রিভুজটির পরিসীমা বের করতে হবে। তো আমরা পরিসীমা সমান কি জানি যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, এটি হচ্ছে পরিসীমা। তাহলে কিন্তু আমাদের ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যটি বের করতে হবে, এবং যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, সেই ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা কি, সংজ্ঞাটা কি, যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হবে তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানেও কিন্তু দুটি বাহু সমান হবে, তার মানে দুইটা বাহু থাকবে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো দেখো আমরা যদি অঙ্কটা এভাবে করি যে গ নম্বরটা, যে আমরা ধরে নিই সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান ধরে নিলাম হচ্ছে a সেন্টিমিটার, এবং তাহলে আমাদের থাকবে বাকি হচ্ছে ভূমি, আর ভূমি b সমান ধরে নিলাম হচ্ছে যেটা দেওয়া আছে 36 সেন্টিমিটার। তাহলে আমরা একটা বিষয় জানি যে ক্ষেত্রফল সমান কি হবে সমদ্বিবাহু ত্রিভুজের। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a² - b²। এটি কিন্তু ক্ষেত্রফলের সূত্র এটা। তাহলে এত বর্গ একক হবে, বর্গ একক। এই যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখলাম b/4 4a² - b² রুট যেটা দিয়েছি, এই যে এটাও কিন্তু ক্ষেত্রফল। যেহেতু আমাদের বলেছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ, সেই ক্ষেত্রে সমদ্বিবাহু যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সেই ক্ষেত্রে সমদ্বিবাহু যে ত্রিভুজের ক্ষেত্রফল আছে সেটা সমান কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখতে পারি বলো তো 540। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে b/4 √4a² - b² সমান হচ্ছে 540। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করব। তো দেখো কিভাবে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা বের করা যাবে। তো b এর মান কিন্তু আমরা 36 পেয়েছি, সেটি বসায় দিতে পারি এখানে, যে b এর মান হচ্ছে 36 /4, আর এই রেখে দিলাম 4a², b এর মান হচ্ছে 36, তার উপর হচ্ছে স্কোয়ার দিলাম, এই পাশে হচ্ছে 540। এরপরে আমরা এখানে জানি দেখো যে 36কে 4 দিয়ে ভাগ করলে 9 হয়। তো আমরা এক লাইন দেখো এখানে করতে পারি যে 4a² - 36 হোল স্কোয়ার সমান হচ্ছে থাকে হচ্ছে 540। তারপরে এই যে 9টা গুণ আছে সমানের পাশে যে আমাদের হবে হচ্ছে ভাগ, তাহলে আমাদের থাকে 36², আর 540কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের হবে দেখো কি যে 4a² - 36a²। তো আমাদের এখানে হয়
6 নং 54, তার মানে হচ্ছে 60। তো এখান থেকে আমরা বের করবো হচ্ছে বি এর মান, এর মান। সেই ক্ষেত্রে দেখো যে এর মান যদি আমরা বের করি, তো এখানে আমাদের যেটা কাজ আছে যে এখানে রুট কিন্তু উঠাতে হবে, তার মানে আমরা উভয় পক্ষকে কি করে দিলাম দেখো, বর্গ করে দিলাম। এখানে আমরা লিখতে পারি বর্গ করে। এরপরে দেখো যেহেতু আমরা বর্গ করেছি, তাহলে বর্গ আর এখানে রুট ওভারে কাটা যায়, মানে উঠে যাবে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু থাকবে হচ্ছে 4a স্কোয়ার। আর 36-এর উপর যদি স্কোয়ার আছে, তাহলে আমরা গুণ করব হচ্ছে 36 গুণ 36, 36 গুণ করলে হবে 1296। তো মাইনাস হচ্ছে 1296। আর এ পাশে আসছে 60, 60-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের 3600। এখান থেকে আমরা স্কোয়ার মান বের করব। দেখো যে 4a স্কোয়ারটা আমরা রেখে দিচ্ছি, আর মাইনাস 1296টা ওইটা ওই পাশে নিয়ে চলে যাব সমানে, তাহলে প্লাস হয়ে যাবে 1296। তাহলে কি হলো যে 4a স্কোয়ার সমান, এটা যোগ করলে আমাদের কত হয় দেখো যে 96 আর 8, আর এখানে হয় হচ্ছে 4। এখন আমরা এই স্কোয়ারটা রেখে দিলাম, আর 4টা যেহেতু গুণ আছে ওই পাশে যে হবে হচ্ছে ভাগ, তাহলে 48 96, এখানে থাকে হচ্ছে 4। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের দেখো এখানে এরকম হয় যে সমান 4 একে 4 2, আর 4 2 8, 4 4 16, এরকম হয় 1224। এখন আমরা স্কোয়ারটা উঠাবো, যার কারণে কিন্তু এ পাশে এসে কী হবে, আমাদের রুট হবে 1224। এখন আমরা এই 1224 এইভাবেও রেখে দিতে পারি, আবার যদি এইভাবে লিখে দেখো 1224 আমরা 36 গুণ 34, এই দুটো দিলে আমাদের 1224 হয়। 36 গুণ 34, 36-এর উপরে রুট আছে, 34-এর উপরে রুট আছে। তো 36-এর উপর রুট দিলে আমরা জানি আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 6। তাহলে আমরা এ সমান পেলাম 6 রুট, আর 34টা এভাবে রেখে দিলাম। তাহলে এর মান যে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের কিন্তু বের হলো হচ্ছে 6 রুট 36। এখন আমরা যেটা বের করব সেটি হচ্ছে পরিসীমা। তো পরিসীমা যেহেতু 3 বাহুর যোগফল, আমরা কিন্তু সমান সমান বাহু মানে দুটি বাহুর পরিমাণ পেয়েছি একই, যে 6 রুট 36, আর ভূমির মান আমরা এখানে পেয়েছিলাম 36। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তো আমরা জানি এখানে থাকবে হচ্ছে 6 রুট 34 যোগ 6 রুট 34, আর একটা আছে 36 সেন্টিমিটার। তোমরা কি বুঝতে পেরেছো এটা, যে পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল, যেহেতু ত্রিভুজ 3টা বাহু থাকবে, সেই ক্ষেত্রে যেহেতু সমদ্বিবাহু তার মানে দুটি বাহু সমান, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নিয়েছি, এর সমান হচ্ছে 6 রুট 34। সেক্ষেত্রে দুইটা বাহু হবে 6 রুট 34, 6 রুট 34, তার সাথে 36 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে হচ্ছে এখানে হবে দেখো 105.97 সেন্টিমিটার। এটা তোমরা ক্যালকুলেটারে করতে পারো যে 6 রুট 36 যোগ 6 রুট 34 প্লাস হচ্ছে 36, এটা যদি যোগ করো তাহলে এরকম হবে 105.97 হবে। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার লিখতে পারি যে পরিসীমা 105.97 সেন্টিমিটার প্রায়। তো এটি হচ্ছে কিন্তু গ নম্বর প্রশ্নের সমাধান। তো আমি আবার তোমাদেরকে রিভাইজ করাই, দেখো যে ত্রিভুজটির পরিসীমা বের করতে বলেছে, যেখানে শর্ত ছিল যে সমদ্বিবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য আছে 36, সেই ক্ষেত্রে আমাদের বের করতে হবে পরিসীমা। তো পরিসীমা বের করতে যেহেতু আমাদের ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য লাগবে, আর এটি ছিল হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে যে কোনো দুটি বাহু সমান ছিল। তো আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য দেখো এ ধরে নিয়েছি, আর যেটা ভূমি ছিল সেটা আমরা দৈর্ঘ্য ছিল b36 ধরে নিয়েছি, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 রুট 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এটি যেহেতু ক্ষেত্রফল সমান আমাদের বলেছিল যে আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সমান, সেই ক্ষেত্রে 540 হবে এই ক্ষেত্রফলের সমান। এখান থেকে আমরা কি করেছি, এই b এর মান বসিয়েছি, 36কে 4 দিয়ে ভাগ করলে 9 হয়, 9 এই পাশে এসে ভাগ হয়ে গেছে, তো এখান থেকে হচ্ছে 60। পরে আমরা রুট উঠানোর জন্য উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি, সেক্ষেত্রে বর্গ উঠে গেলে আমাদের 4a স্কোয়ার মাইনাস এই 36কে যদি স্কোয়ার করি মানে
36 গুণ 36 করি সেক্ষেত্রে হবে 1296, আর এখানে আছে 60কে রুট করলে আমাদের হবে 3600 মানে 3600। আর তাহলে আমরা এখান থেকে কি করেছি, এই 1296টা এ পাশে এসে যোগ করে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের থাকে হচ্ছে 4896। সেখান থেকে আমরা 4 এ পাশে ভাগ করে হয়েছে 1224, 1224কে স্কোয়ার ছিল সেটা এ পাশে রুট করে দিয়েছি, 1224 36 গুণ 34 করলে 1224 হয়। 36 রুট থাকার কারণে 6 রুট বাইরে চলে আসছে, আর এখানে আমাদের থাকে 34। তো এটি হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, মানে দুটি বাহুর দৈর্ঘ্য। সেই ক্ষেত্রে পরিসীমা বের করার সময় আমরা এই দুটো যোগ করেছি, আর একটি বাহুর মান দেওয়া ছিল 36, সেটি যোগ করে দিয়েছি, তাহলে আমাদের হয়ে গেল পরিসীমা। শিক্ষার্থীবৃন্দ, কেমন লাগলো পরিমিতির এই 8 নম্বর প্রশ্নটি? আশা করি তোমাদের ভালো লেগেছে এবং কিছু হলেও এখান থেকে শিখতে পেরেছো। তো একই রকম যেই সৃজনশীলগুলো আছে তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্নের জন্য, বোর্ড পরীক্ষার জন্য 2021 সালের জন্য এভাবে সাজেশন করে করে যেই একই রকম প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা সমাধান করতে পারো। এখান থেকে দেখলা কিভাবে সমাধান করলাম, একই রকম প্রশ্ন যেগুলো আছে তোমরা নিজেরাই খাতা কলমে প্র্যাকটিস করবে। তো পরবর্তীতে দেখা হবে যে আরেকটি প্রশ্ন আছে, যে 9 নম্বর প্রশ্নটি, সেটি নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সেই ক্লাসটি পেতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে হবে। তো আমি মোহাম্মদ ইসলামুল কবির এখন তোমাদের সামনে থেকে বিদায় নিব। পরবর্তী ক্লাস আসা পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।